ঠিক আছে। আসসালামু আলাইকুম। আহ, আমি অ্যাডমিন আব্দুল আল নোমান বলছি এইচএসডি প্ল্যাটফর্মের পক্ষ থেকে। তো আমাদের প্রত্যেকটা সেশনে আমরা চেষ্টা করি যে হচ্ছে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য, কিন্তু রিসেন্টলি যাদের ভিসা হয়েছে ম্যাক্সিমাম হচ্ছে কিছু আহ, মানে কারো কিছু পার্সোনাল লাইফে কি বলে লিমিটেশন থাকে, সেটা হচ্ছে যে অনেকে চায় ইউএসএ গিয়ে তারপর এক্সপিরিয়েন্স শেয়ার করবে, অনেকে চায় হচ্ছে বাই ভিসাটা প্রিন্ট হোক দেন শেয়ার করবে। দেন একটা সময় দেখা যায় আসলে ওইরকম একটা এক্সপিরিয়েন্স শেয়ার করা হয়ে ওঠে না। তো যে তুলনায় ভিসাগুলো অ্যাপ্রুভ হচ্ছে ওই তুলনায় আমরা আসলে নিজেরাও সময় করতে পারতেছি না। তো যাই হোক, আজকে মোটামুটি বেশ কিছুদিন পর আমাদের একজন অ্যাপ্লিক্যান্ট মারুফ ভাই, উনি হচ্ছে আমাদের ওয়ান ট্রান সেশনে ছিল ফার্স্ট টাইম। দেন আনফরচুনেটলি ওনার ওই টাইম ভিসাটা হয় নাই যতটুকু আমার মনে পড়ে। দেন হচ্ছে উনি পুনরায় আবার নতুন করে সবকিছু প্রিপারেশন নিয়ে আবার হচ্ছে ইন্টারভিউ ফেস করেন। তো তারপর হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ ওনার দোয়া কবুল করছেন এবং হচ্ছে ওনার ভিসাটা হয়। তো উনি হচ্ছে আজকে আমরা আপনাদের মাঝে হচ্ছে এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করবে ওনার এই জার্নি ইউএসএ যাওয়ার। মারুফ ভাইকে বলতেছি। তো মারুফ ভাইয়ের হচ্ছে জার্নি, ওনার ইউএসএ যাওয়ার পরিকল্পনা, কিভাবে ইউএস সম্বন্ধে উনি আহ আগ্রহ হইলো ইউএসএ যাইতে হবে, বা ওইখানকার যে স্টাডি সিস্টেম কতটা বেটার। মানে ইন টোটাল আমরা একটা সাকসেস স্টোরি শুনতে যাচ্ছি, শুধু এক্সপিরিয়েন্স না। তো আমরা মারুফ ভাইয়ের কাছে এটাই অনুরোধ রাখবো যে ভাই আপনি কোনো ফর্মাল কথা বলা দরকার নাই যে আপনাকে কোনো স্ট্রাকচার ধরে দিচ্ছি এই স্ট্রাকচার অনুযায়ী বলেন, ব্যাপারটা এমন না। আপনি আপনার মতো করে সবকিছু এক্সপ্লেন করে যেভাবে হচ্ছে আপনার মানে সোজা কথা হচ্ছে আপনার নিজের যে স্টোরিটা। আমরা তো এক্সপিরিয়েন্স তো সবাই জানি ইউএস এম্বাসিতে কি কোয়েশ্চেন করে, কিভাবে ইন্টারভিউ হয় সবই আমরা জানি। তা আমরা চাচ্ছি আপনার সাকসেস স্টোরিটা আমরা শুনবো, যেন হচ্ছে এই স্টোরিটা শুনে পরবর্তীতে যারা হচ্ছে আপনার ইয়াকটা শুনবে, বা যারা হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সটা পড়বে বা রিসার্চ করার জন্য আসবে, যে ভাইয়ের এক্সপিরিয়েন্সটা শুনি দেখি কিছু পাওয়া যায় কিনা। তো এরকম একটা ইনফরমেটিভ একটা এক্সপিরিয়েন্স এখন আমরা আশা করব, যাতে করে হচ্ছে পরবর্তীতে আপনার যেসব জুনিয়র কমিউনিটি আছে বা সামনে হচ্ছে যারা অ্যাপ্লাই করবে, একটা সময় হয়তো বা আপনি থাকবো না, আমি থাকবো না, বাট গ্রুপটা থাকবে, ইউটিউবে ভিডিওটা হয়তো বা 1000 বছরও থাকতে পারে। তো এই হচ্ছে বিষয়, তারা যেন আপনার এক্সপিরিয়েন্স শুনে যেন কিছু শিখতে পারে, কিছু ইনফরমেশন পায়, আপনার সাকসেস স্টোরি শুনে যেন হচ্ছে তারা মোটিভেটেড হয়। ইন টোটাল আপনার নিজের মতো করে আপনি হচ্ছে আপনার স্টোরিটা শেয়ার করবেন আর কি। আর ডেফিনেটলি একটা কথা জানা রেখি বা পারমিশন নিয়ে নিই, সেটা হচ্ছে আপনার সেশনটা আমরা রেকর্ড করতেছি দিস এক্সপিরিয়েন্স সেশন গ্রুপে শেয়ার করার জন্য। ভাই আপনি কি পারমিশন দিচ্ছেন? ভাই সমস্যা নেই, নিতে পারেন। ঠিক আছে। ঠিক আছে ভাই, আপনার সাথে আমার অনেকদিন পরে কথা। নর্মালি আপনার সাথে সাইফ ভাই মনে হয় কথা হয়েছিল। হ্যাঁ, যাই হোক সাহেব ভাই, ভাইয়ের কেমন সাথে আছেন অনেক কথা আপনি? হয়। জি জি, কেমন আছি আছেন ভাই? আলহামদুলিল্লাহ। এই জি জি, আছি তীব্র শীতে আলহামদুলিল্লাহ। ভাই আপনার প্রোফাইল পিকচারে চাদরটা দেখে খুব ভালোই লাগতেছে। ওয়েদারের সাথে আপনার ড্রেস আপটাও পারফেক্ট। হ্যাঁ ভাই, যাই এটা হোক ভাই। আগে এটা গত বছরে ভাই, এই বছরের না। হ্যাঁ, যাই হোক আপনি কন্টিনিউ করেন, আমরা প্ল্যাটফর্ম ছেড়ে দিচ্ছি, আপনি নিজের মতো করে কমপ্লিট করেন, যতক্ষণ টাইম লাগে বলেন। হয়তো এখানে অডিয়েন্স খুব কম, হয়তো বা আজকে হুম, এমনিতে তো আপনার ডেট ছাড়তেছে না, তা অডিয়েন্স কম বা পার্টিসিপেট কম করতেছে মানুষজন, বাট হুম, এটা যখন রেকর্ডেড সেশনে যখন শুনবে মানুষজন, যখন শুনবে তখন এখানে অনেক হাজার হাজার মানুষ এটা শুনবে। হুম, হতে ঠিক পারে। আছে ভাই। আমি এখন এটা তো আমাদের কোনো ইস্যু না। তারপর হচ্ছে যদি যদি কারোর কোনো একটু হেল্প লাগে কিংবা শুনে যদি হ্যাঁ, কারোর ভালো লাগে, এখন অনেক ঠিক সময় আছে অনেক ভাই। কিছু আছে যেগুলো আমরা ইউটিউবে সার্চ দিই কিংবা হচ্ছে অনেক কিছু মানে গুগল করার চেষ্টা করি, যেগুলো আমাদের ইনফরমেটিভ কোনো কিছু থাকে না। তখন আমরা বিভিন্ন ওয়ে মাধ্যম ইউজ করি যে না, এখান থেকে আমি কোনো কিছু ইনফরমেশন পাইলেও পাইতে পারি। রাইট। সো এইখানে হচ্ছে মানে এইখানে কয়েকজন উপস্থিত আছে, এগুলো নিয়ে কনসার্ন না হয়ে যদি আমাদের ইউটিউব কিংবা অন্য কোনো প্ল্যাটফর্ম থাকে যেখান থেকে যারা আছে ভবিষ্যতে করতে পারে, সেখান থেকেও তো কোনো কিছু নিতে পারে। সো মানে ভবিষ্যতের কথাও চিন্তা করি, এখনো চিন্তা করি সবকিছুর জন্যই তো। আর আমরা তো সবাই যে ইউএসএ তে যাবো কিংবা সবাই একটা কমিউনিটির মধ্যে থাকবো, এটাই হচ্ছে মূল কথা। আমরা বাংলাদেশের মানুষ, যেখানেই থাকি না কেন, মানে নিজেদের লোক আমরা তো, আমি নিজের সবার একটা নিজের মনে করি। তো সেভাবেই আমি আসলে নিজেকে করার চেষ্টা করব। আর আপনারাও তো আছেন। ঠিক ঠিক আছে আছে। ভাই, ইনশাল্লাহ আমি তাহলে মিউটে যাচ্ছি, আপনি কন্টিনিউ করেন। ঠিক আছে, একদম ইউএসএ তে আপনার কেন যাইতে হচ্ছে বা কখন মাথায় আসলো, কোনো ফ্রেন্ডের মাধ্যমে বা যেভাবে হচ্ছে, আপনি আপনার মতো করে একটা সাকসেস স্টোরি শেয়ার করেন। ঠিক আছে ভাই, আমি আচ্ছা, তাহলে ঠিক মিউটে আছে যাচ্ছি। ভাইয়া। ওকে ঠিক ভাই, আছে। ভালো থাকবেন। আহ, আমি হচ্ছে আমার নাম তো নোমান ভাই বললোই, আমি হচ্ছে মারুফ খান। আমার
আহ, আমি হচ্ছে গ্রাজুয়েশন করছি হচ্ছে বায়োটেকনোলজি থেকে 2023 সালে। আহ, আমার হচ্ছে ইউএসএ জার্নিটা আসলে প্রথম মানে ইউনিভার্সিটি ফার্স্টের দিক থেকেই ছিল যে আমি হচ্ছে মানে দেশের বাইরে যাব, গ্রাজুয়েশন করব, মানে হায়ার এডুকেশন ডিগ্রিটা নিব, সেভাবে আমার আসলে চিন্তা ভাবনা ছিল। তবে হচ্ছে আমি যখন অনার্স লাইফে থাকি তখন থেকে আসলে এরকম কোনো প্রিপারেশন নেওয়া কিংবা কোনো কিছুতে যাওয়া এমন কোনো কিছু ছিল না। তো এরপরে যাই হচ্ছে আম, যখন হচ্ছে আমি গ্রাজুয়েশন শেষ করলাম তখন আমার মনে হচ্ছে যে না, এখন হচ্ছে এসে যাওয়া উচিত, মানে কোনোটা ওয়েতে যাওয়া উচিত, যে এভাবে বসে থাকলে হবে না। কিংবা হচ্ছে মানে গ্রাজুয়েশন শেষ করার যখন থিসিস শেষ করলাম তারপরে থেকেই এমন ছিল, চিন্তা ভাবনার মধ্যে চলে আসলো। তো এরপরে যে হচ্ছে আমি মানে হচ্ছে আমাকে ইউনিভার্সিটি একটা একটা ট্রেন্ড ছিল যেরকম যে বাইরে যাইতে হলে, ইউএসএ তে যাইতে হলে পরে জিআরই দেওয়া লাগবে, জিআরই ছাড়া আসলে কোনো কিছু হয় না, জিআরই মূল ফোকাস, জিআরই ছাড়া আসলে মানে স্কলারশিপ হয় না, জিআরই ছাড়া আসলে মানে হচ্ছে ভালো কোনো ফান্ড পাওয়া যায় না, কোনোটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাওয়া যায় না, এমন কোনো অনেক কিছুই আছে যেগুলোকে আমি দেখতাম। আমাদের সিনিয়রদের মধ্যেও এমন একটাই ছিল, তারা জিআরই বই নিয়ে ক্যারি করতো সবসময়, বিগ বুক, তারপরে হচ্ছে আপনার 5 LB বুক, তারপরে আরো যেগুলো বই আছে, কাপ্তান বই টই, এগুলো এই বইটা নিয়েও তারা হচ্ছে পড়ালেখা করতো। তো আমার মধ্যেও ওরকম চিন্তা ভাবনা আসলো যে আসলে হচ্ছে জিআরই ই করলে পরে হয়তোবা মানে হচ্ছে আমি দিলে পরে মানে আমার বিএসএ তে যাওয়া সহজ হবে। তো এরপরে যে আমি যখন গ্রাজুয়েশন শেষ করলাম তারপরে ঢাকায় আসলাম, এসে জিআইতে নিলাম, একটা কোচিং সেন্টারে ভর্তি হলাম। তো ওখানে মূলত ওটা হচ্ছে ভার্বাল থেকে কোয়ান্টের দিকে ফোকাস দেয় বেশি। আমি আসলে আমার কোয়ান্টটা আবার আমি খুব ভালো পারতাম, ভার্বালটা ওরকম ছিল না। তারপরে ওনাদের থেকে কিছুটা গাইড নিয়ে ভার্বাল করলাম, মানে হচ্ছে আয়ত্ত করতে পারলাম। এরপরে যে জিআরই এক্সামের দিকে যখন আমি 2023 সালের লাস্টের দিকে বলতে হচ্ছে আপনার অক্টোবর নভেম্বরের দিকে আমি হচ্ছে নভেম্বর ফার্স্ট উইকে খুব সম্ভব আমি জিআরই এক্সামে বসতে গেলাম। তো জিআরই এক্সাম দিলে পরে তখন আমি জানি না যে আসলে বাইরে যেতে গেলে পরে মানে আইএলটিএস মানে জিআরইউ দিলে পরে আইএলটিএস দেওয়া লাগবে। আমি তখনও জানতাম যে জিআরই দিলে পরে আইএলটিএস দেওয়া লাগে না, এমন কিছু আমার মধ্যে ছিল। মানে এরকম একটা চিন্তা ভাবনা আমাকে ওইখানে মানে আমার ওই ইউনিভার্সিটিতে অনেকের মধ্যেই ঘোরাফেরা করতো যে জিআরই দিলে মানে আইএলটিএস দেওয়া লাগে না। কিন্তু আইএলটিএস আসলে যে একটা প্রফেশনাল ইংলিশ প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ টেস্টিং, যে এটা দেওয়াই লাগবে মাস্ট, এটা এরকম কোনো কিছু মানে তা আমাদের মধ্যে ছিল না। তো এরপরে যে আমি জিআরই এক্সাম দিলাম, জিআরই এক্সাম দিয়ে যখন আমি অ্যাপ্লাই করতে গেলাম তখন আসলে দেখলাম কি যে না, আমার হচ্ছে আইএলটিএস লাগবে, আইএলটিএস এর আসলে কোনো অপশন নাই, মানে জিআরই হচ্ছে মূল ফোকাস। মানে জিআরই মূল ফোকাস না, আইএলটিএস টাই মূল ফোকাস। তখন হচ্ছে আমি কি করব, হুট করে মানে এদিকে ফল সেশন চলে আসছে, এক্সাম দিতে মানে অ্যাডমিশন নিতে হবে। আবার তাড়াতাড়ি মানে তড়িঘড়ি করে আমি আবার আইএলটিএস এক্সাম দিলাম, আইএলটিএস হচ্ছে তখন আমার স্কোর আসলে 6। তো আসলে 6 দিয়ে আসলে মানে অ্যাডমিশন ইউএসএ তে অ্যাডমিশন পাওয়াটা খুবই টাফ, তারপরে আবার ফিরে মানে ফান্ড পাওয়া তো সো টাফ। তো সেই সেবার আমি খুবই ডিপ্রেশনের মধ্যে চলে গেলাম যে না, আমার মনে হবে না, অন্য এগুলো ছাড়িয়ে দিতে হবে, নতুন করে আবার আইএলটিএস এক্সাম দিতে হবে সেভাবে। তা আমি আবার ফিরে 2 মাসের মধ্যে প্রিপারেশন নিলাম, নিয়ে হচ্ছে আইএলটিএস এর জন্য বসলাম। তখন আবার স্কোর আসলো 6.5। সেভাবে যখন আবার অ্যাপ্লাই করতে গেলাম তখন আবার আমার স্প্রিং সেশনে চলে গেল। তো এরপরে যাই পরের বছর 2025-এর আমার হচ্ছে ফলের জন্য আমি হচ্ছে আবার ট্রাই করা শুরু করলাম। তাই এরপরে যখন 25-এর জন্য ফলের জন্য ট্রাই করতেছি তখন হচ্ছে বিভিন্ন প্রফেসর কিংবা হচ্ছে ইউনিভার্সিটির ওয়েবসাইট কিংবা হচ্ছে আমি প্রোগ্রামে এগুলো হচ্ছে বিভিন্নভাবে আমি খোঁজার চেষ্টা করছি যে কোন জায়গায় কিভাবে কাদের কাছ থেকে পাওয়া যায়। তা এই জায়গা হচ্ছে এই ইউএস নিউজ যেটা আছে, ইউএস নিউজ ওয়েবসাইট, তারপরে আপনার হচ্ছে ওয়েবমেট্রিক্স ছিল, তারপর টাইমস হায়ার র্যাঙ্কিং, কিউএস র্যাঙ্কিং, এগুলো বিভিন্ন মানে ওয়ে আছে যেগুলো হচ্ছে মাধ্যমে আমরা হচ্ছে ইউনিভার্সিটি র্যাঙ্কিং জানতে পারি। তারপর হচ্ছে কোর্স কারিকুলাম জানতে পারি, তারপর হচ্ছে আমাকে প্রোগ্রাম জানতে পারি। অনেক সময় আছে স্কলারশিপের কিছু কিছু ফেসবুক গ্রুপ আছে যেগুলো হচ্ছে মানে স্কলারশিপ কখন দেয়, কোন ইউনিভার্সিটি কত কোনটা দিচ্ছে। আবার লিঙ্কডইন প্রোফাইল আছে, বিভিন্ন লিঙ্কডইন প্রোফাইলের মাধ্যমেও আপনারা জানতে পারবেন যে হচ্ছে এই প্রফেসর নিচ্ছে, স্টুডেন্ট নিচ্ছে। যার মাধ্যমে আমি হচ্ছে এরকম কয়েকজনের সাথে যোগাযোগ করি। তারপরে আপনার হচ্ছে
তাদেরকে মেইল করার চেষ্টা করছি যে আমি হচ্ছে মানে খুব গুড একটা ক্যান্ডিডেট, যেখানে হচ্ছে আমার সাথে মানে আপনাদের রিসার্চ খুব অ্যালাইন করে এমন কিছু। তা আর আমার একটা আছে যে আমি হচ্ছে রিসার্চে খুব একটা মানে ফোকাস ছিল আমার। আমার নিজেরও পাবলিকেশন আছে 4টা, মানে অবশ্য রিসেন্ট একটা হয়েছে, মানে 5টা পাবলিকেশন হয়ে গেছে অলরেডি, সবগুলো কিয়ন জার্নালে। তো আমার হচ্ছে রিসার্চের দিকে আমি খুব ফোকাস দিতাম, যার জন্য আমি হচ্ছে খুব অ্যালাইন করতে পারতাম টিচারদের সাথে যে আপনার সাথে আমারও এই লিঙ্কটা খুব ভালো যায়, আপনি হচ্ছে এগুলো করেন, মানে আমার আপনার সাথে আমি কাজ করতে ইচ্ছুক। তো প্রফেসর আসলে যখন হচ্ছে এই আমাদের মানে আমেরিকা যখন সরকার পরিবর্তন হয়, তখন আসলে ফান্ড করা চলতেছিল, মানে যে তাদের ফান্ড কমতেছিল। সো প্রফেসররা তারা স্টুডেন্ট নিতে খুব একটা আগ্রহী ছিল না। তখন আমার আসলে চিন্তা হলো যে আমি সেন্ট্রালি অ্যাপ্লাই করি। তা সেভাবে সেন্ট্রালি অ্যাপ্লাই করলাম অনেকগুলো। সেন্ট্রালি অ্যাপ্লাই করার পরে কয়েকদিন পর থেকে আমি ইন্টারভিউ কল করতে থাকলাম। তাই ইন্টারভিউ কল পাইলে পরে তখন হচ্ছে মানে যে ইন্টারভিউ যখন আমি দিই, তখন কয়েকটা প্রফেসরের তাদের মনোভূত হয়, কোনো কারো মনোভূত হয় না। ইন্টারভিউ সেশনে আসলে দেখা যায় কি যে 2 জন 3 জন প্রফেসর একসাথে বসে, তাদের নিজেদের মধ্যে করে কথাবার্তা মানে ওদের মতো করে বলার চেষ্টা করলেও ওরা আসলে সেভাবে নিতে চায় না, কেউ নিতে চাচ্ছে এরকম কিছু। একজন নিতে চায়, আরেকজন নিতে চায় না, মানে ঠিক মতো অ্যালাইন করা খুব টাফ হয়ে যায়। তো লাস্ট আমি যে ইউনিভার্সিটি নিয়ে দাঁড়াই মানে হয়েছি, সেই ইউনিভার্সিটির প্রফেসরের সাথে আমার হচ্ছে মানে ইন্টারভিউ একটা কল আসে। সো আমি হচ্ছে ওনাকে করি, মানে আমি আবার ওইখানে হচ্ছে গুগলে যে ওনারা করে মেইল করে আমাদের, যে ওনাকে ইন্টারভিউ যে নাম থাকে যে এই নামে হচ্ছে মানে ওনারা আপনাকে দিবে, মানে ইন্টারভিউ নিবে। সো হচ্ছে আমি তাদের নাম দিয়ে মানে হচ্ছে সার্চ দিই যে তারা মানে কি কি রিসার্চ করছে, মানে তাদের কি টপিক, কি তারা হচ্ছে কি কোথায় হচ্ছে তাদের ফাইন্ডিংস আছে, এগুলো নিয়ে আমি হচ্ছে আসলে মানে একটু রিসার্চ করার চেষ্টা করি। সো যখন ইন্টারভিউ নেয় তখন আমি হচ্ছে নিজের একটা স্লাইড বানায় রাখি, যে এই স্লাইডে মানে হচ্ছে আমার নিজের ইনফরমেশন থাকে। যখন ওরা হচ্ছে ইন্টারভিউতে শুরু করে, তখন হচ্ছে মানে আমি ওই স্লাইডটা তাদের সাথেই উপস্থাপন করার চেষ্টা করি যে আমি হচ্ছে এর থেকে আসছি, আমার গ্রাজুয়েশন এই জায়গা থেকে, আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমি এই রিসার্চ করছি, আমার আপনাদের সাথে আপনাকে ইউনিভার্সিটি আমার সাথে এইভাবে যায়, আমি হচ্ছে ইউনিভার্সিটি থেকে এইগুলো পাইছি, যেটা আমার সাথে খুব ভালোভাবে যায়, আপনাদের ইউনিভার্সিটি এই আছে, যেটার মাধ্যমে আমি ভবিষ্যতে আমি এই ফাইন্ডিংস গুলো করতে পারি। এবং তার সাথে সাথে ওই যে যারা হচ্ছে আমার ইন্টারভিউ নিচ্ছে তাদের আবার ফিরে আমি আহ, মানে যে রিসার্চ ফাইন্ডিংস গুলো আছে ওইগুলো আবার ওনাদের সাথে মেনশন করার চেষ্টা করি। এবং অনেক সময় দেখা যায় কি ওই যেসব প্রফেসর আছে তাদের কয়েকটা পেপার পড়লে তখন হচ্ছে ওদের নিচেই কনক্লুশনে থাকে যে লাস্টের লাইন কিংবা হচ্ছে আহ, তার উপরে কিছু মানে লাস্টের দিকেই ম্যাক্সিমাম টাইমে থাকে যে আমরা হচ্ছে এই স্টেপ পর্যন্ত ফাইন্ডিংস করতে পারছি, এরপরে যে আমরা হচ্ছে এই স্টেপটা আমরা করতে চাই। সো আপনি ওই লাইনটা হচ্ছে আপনি মেনশন করতে পারেন যে আহ, আমি এই জিনিসটা ভবিষ্যতে মেনশন মানে করতে চাই, রিসার্চ করে ফাইন্ডিংসটা বের করতে চাই, এমন কিছু মানে যখন দেখাতে পারেন তখন আসলে তারাও একটু স্যাটিসফাই থাকে, হ্যাঁ এইগুলো তো আমিও করতে চাই, তাহলে পরে তো এই ছেলেও করতে চায়, তার মানে এই ছেলে মনে হয় খুব সম্ভব পারবে, তার দ্বারা সম্ভব। এরপরে যে হচ্ছে মানে আমি মানে ওই যে প্রফেসরদের তাদের নিজের মতো করে আমি বলার চেষ্টা করছি, তখন হচ্ছে ওনারা স্যাটিসফাই হয়েছে। এটা হচ্ছে আমার মানে অ্যাডমিশনের বলতে মেয়ের দিকে ইন্টারভিউটা হয়, এবং হচ্ছে আমি জুনের দিকে আমি হচ্ছে কনফার্মেশন পাই যে হ্যাঁ আমি হচ্ছে অ্যাডমিশন পাচ্ছি, এরকম তারা আমার দেয়, মানে পেপারস দেয় সবকিছু উইদাউট হচ্ছে I-20 বাদে, ঠিক আছে। যে গ্যাজেট অ্যাসিস্ট্যান্টশিপ যেগুলো সেগুলো সবকিছুই দেয়, কিন্তু আমার হচ্ছে ডেফিসিট থাকে 5,000 মতো। যার কারণে আমি হচ্ছে একটুই থাকি যে ডেফিসিট আছে। কিন্তু ডেফিসিট 5,000 ডেফিসিট কিন্তু খুব আহামরি কিছু না। তারপরেও আমি হচ্ছে জুলাইয়ের 29 তারিখের দিকে আমার হচ্ছে পাই, মানে হচ্ছে কি এম্বাসি ডেট ফেস করার জন্য আমি ডেট পাই। তো এরপরে যাই হচ্ছে আমি জুলাই 29 তারিখে অ্যাডমিশন এম্বাসিতে যাই হচ্ছে তাদের কাছে মানে ইন্টারভিউ দেওয়ার জন্য প্রথম ফার্স্টে গেট দিয়ে যায়। ওদের যে রুলস রেগুলেশন গুলো আছে ওইগুলো ফলো করতে করতে যাই। ফার্স্টে আমার কান্ট্রি নাম্বার মনে হয় খুব সম্ভব 3 ছিল। এখান থেকে বাংলাদেশি একজন হচ্ছে আমার
আহ, মানে দেখে, তাদের হচ্ছে অ্যাপ্লিকেশন মানে ইনফরমেশন গুলো দেখে, পাসপোর্ট চেক করে। এরপর যে কাউন্টার নাম্বার হচ্ছে 5-6 এর মধ্যে আপনার হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট নাই। এরপর যে আমার কাউন্টার ছিল হচ্ছে 11, একজন মহিলা, সে আমাকে ইন্টারভিউ নেয়। ওখানে হচ্ছে উনি প্রথমে বলে যে আমি ইসে যাচ্ছি, মানে ইউএসএ তে কেন যাচ্ছি। তো আমি বললাম যে হ্যাঁ, আমি হচ্ছে মাস্টার্স করতে যাব, এবং আমার হচ্ছে এটা আছে, অ্যাসিস্ট্যান্টশিপ আছে, যার জন্য আমি হচ্ছে এটাই করতে চাই, মানে সেখানে আমি করতে যেতে চাই। এরপর যে উনি বলতেছে যে আপনার হচ্ছে আছে, আর আর হিসেবে যায় নাকি টি হিসেবে যায়। তো আমি হচ্ছে আর বললাম যে আমি আর হিসেবে যাইতে ইচ্ছুক। পরে যে বলতেছে যে ডিফিসিট আসছে 5,000, এই ডিফিসিটটা কে দিবে। তো আমি বললাম যে এটা আমার বড় ভাই, সে হচ্ছে দিবে, তার সাথে সাথে আমার বড় আব্বু দিবে। তো এইখানে উনি আসলে এটা টেস্ট করতে চায় নাই যে আমি আসলে 5,000 ডিফিসিট, এটি আবার কিন্তু দুইজন মিলে মেনশন করে দিচ্ছি। তা আমি অবশ্য ভাবছি যে হয়তো বা মানে একজনের দিলে পরে মানে হচ্ছে তাদের আহ, মানে সিকিউর কম হবে। সো আমি আরেকজনের মেনশন করে দিচ্ছি যে একজন না পারলেও আরেকজনের জন্য দিতে পারে। মনে হয় তাদের কাছে এই অ্যান্সারটা খুব একটা মানে ভালো লাগে নাই। এরপরে যে উনি মানে করছে, আমাদের রিজেকশন দিছে যে 214 বি দিয়ে, যে সে ভিসা দিবে না। তো আমি ফিরে চলে আসি। এরপরে যে কি করব, এদিক থেকে আমার হচ্ছে ক্লাস শুরু হচ্ছে আগস্টের 15 তারিখে। তো এরপর যে আমি সাহেব ভাইকে নক দিই ফার্স্ট, যে সাহেব ভাই, আমি হচ্ছে এরকম এই অবস্থা, আমাকে হচ্ছে কিভাবে কি করলে হয়। তা ভাই বললো কি যে আপনি একটা শিডিউল ম্যানেজ করেন, করে দেখেন যে মানে ডেট পান কিনা। এরপরে যে ইমার্জেন্সি রিকোয়েস্ট করে আপনি আবার 1 সপ্তাহের মধ্যে বসলেও বসতে পারেন। তো আমি হচ্ছে সেইভাবে মানে খুব একটা হাডল সোল ভাবে আহ, মানে ডেট নেওয়ার চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ ডেট পাইছিলাম। পরে যে সাইম ভাই আমার এই করছিল, মানে ইমার্জেন্সি রিকোয়েস্টের সে লেটারটাও দিছিল। তারপরে শোনার সাথে আমি মানে করছি যে ভাই হচ্ছে কিভাবে কি করলে হয়, ভাই আমাকে ইনস্ট্রাকশন দিছে। পরে উনি উনি বললো কি যে একটা 1 টন সেশন আছে, আপনি যদি ইচ্ছুক হন তাহলে এবার আপনি এটাই করতে পারেন। পরে যে আমি হচ্ছে ওনার সাথে এটা মানে প্রাইভেট গ্রুপে জয়েন করি যে না, আমার হচ্ছে যে করে হোক মানে ভিসা পাইতে হবে। পরে যে ওনার সাথে আমি হচ্ছে সেজনের জন্য উনরা সাহিব ভাই, নোমান ভাই, আরিয়ান ভাই, ইনরা হচ্ছে 3 জনই ছিল। ওনারা আমাকে হচ্ছে ভাগ ভাগ করে হচ্ছে সেশন নিত। এরপরে যাই হচ্ছে আমার আহ, ওই একটা কোশ্চেন প্যাটার্ন, তারপর শোনাতে ইনস্ট্রাকশন, এগুলো হচ্ছে সবকিছু আমার করছে। মানে ওনারা হচ্ছে ম্যানেজ করে দিচ্ছে, যার জন্য আমি মানে আমার একটা স্মুথ ভাব ছিল তখন। ওনাদের সাথে আমি কয়েকটা সেশন করছি, যার ফলে আমার মনে হয়েছিল যে সে সময় হয়তো বা আমি ভিসা পাইলেও পাইতে পারি। তবে তখন একটা ছিল যে আমাদের ভিসা প্রায় 1 মাস করে ওরা হচ্ছে সোশ্যাল মিডিয়া স্ক্যানিং প্লাস হচ্ছে ওদের ভিসা দিতে লেট করতেছিল। এরপরে যে হচ্ছে যখন আমার আগস্টের 4 তারিখে না 5 তারিখে ডেট ছিল, তখন আমাদের আবার ক্লাস শুরু ছিল আগস্টের 15 তারিখ। তাই এত শর্ট টাইমে আসলে ভিসা পাওয়াটা মানে লাক ফেভার ছাড়া অন্য কোনো কিছু ছিল না। কিন্তু আমি আসলে তখনও মানে শর্ট টাইম বলে হয়তো বা আমি পাই নাই তখন, কিন্তু আমার তখন অ্যান্সারে স্মুথ মানে ফ্লুয়েন্সি ছিল, খুবই ভালো ফ্লুয়েন্সি ছিল, কারণ ভাইদের সাথে আমি অনেকবার সেশন করছি, প্লাস যা যা অ্যান্সারে ওনরা করছিল তখন উম, মানে ফুললি ভাবে আমি হচ্ছে দেওয়ার চেষ্টা করছি। তবে কেন দিই নাই, ওইটা একটাই আমি রিজন খুঁজে পাই, যেটা হচ্ছে আমার মনে হয় হয়তো বা শর্ট টাইম একটা ডিউরেশন ছিল, যার জন্য পাই নাই। এরপরে যে আমার হচ্ছে ওই সময়ও ভিসা রিজেকশন হয়, যার জন্য আমি আবার ফিরে হয়ে যাই, যে হচ্ছে আহ আমি মনে হয় হয়তো বা ভিসা নাও পাইতে পারি। এরপর যে আমি নিজেকে কি করব ভাবতেছি যে আমার আবার ফিরে যাওয়া যে উচিত নাকি উচিত না। তো পরে আমি আবার ফিরে ইউনিভার্সিটিতে মেল দিই, আবার ফিরে সে প্রফেসরকে মেল দিই যে স্যার হচ্ছে আমি মানে আপনার সাথে কাজ করতে ইচ্ছুক, কিন্তু আমি ভিসা তো পাইনি। তা আমার সেশনটা আমার হয়তো বা মানে আমার সেমিস্টারটা চেঞ্জ করে আমি স্প্রিং সেমিস্টার নিতে চাই। তো উনি বললো কি যে আমার এরকম ফান্ড ফান্ড নাই, ফান্ডটা শেষ, আমি অলরেডি স্টুডেন্ট নিয়ে ফেলছি, তা আমি আর নিতে পারবো না। তো আমি পরে আর কি করবো, আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে আমার তো আর মানে ইউএসএ তে যাওয়া হবে না। একটা ডিপ্রেশনের মধ্যে চলে গেলাম। এরপরে যায় ফিরে আমি আবার একটু সার্চ দেওয়ার চেষ্টা করলাম যে কোথায় কি করলে হয়। তো ওই ইউনিভার্সিটিতে আবার হচ্ছে একটা ডিপার্টমেন্টাল ফেলোশিপ ছিল।
সেই ফেলোশিপের আমি আবার ফিরে স্যারকে নক দিয়ে বলি যে স্যার এরকম ফেলোশিপের আন্ডারে যদি থাকে তা আমি কি অ্যাপ্লাই করতে পারবো কিনা। তো ভাই হচ্ছে বললো যে না, স্যার হচ্ছে বললো কি যে আহ, স্যার বললো কি যে স্যার বললো যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আহ, তুমি হচ্ছে এই করো, অ্যাপ্লাই করো, দেখো হয় কিনা। স্যার অবশ্যই হেল্প করছে আমাকে। ওনার রিসার্চ হচ্ছে, আমি একটা রিসার্চ প্রপোজাল দাঁড় করাইছিলাম, সেই রিসার্চ প্রপোজালে ওইখানে সাবমিট করলে তো স্যারকে আর দিয়ে আমি হচ্ছে ওটা রিভিউ করছি, স্যারও এটা হেল্প করছে। সেইভাবে আমি হচ্ছে ওইখানে প্রপোজাল দাঁড় করাই এবং ওইখানে সাবমিট করি, এবং এটা নভেম্বরের 17 তারিখের দিকে আমার হচ্ছে মানে ইটা অ্যাকসেপ্ট হয়, ফেলোশিপটা অ্যাকসেপ্ট হয়। পরে সেই ফেলোশিপের আন্ডারে মানে কিছু মানে 50%-এর মতো আমার হচ্ছে অ্যামাউন্ট ওইখান থেকে আসে, আর প্লাস বাকি 50% মানে স্যার নিজেই হচ্ছে ক্যারি করে। আর কিছু টিউশন ফি ওইবার ছিল, এই দিয়েতে আমার হচ্ছে পুরো পুরো টোটালি মানে ফুল ফান্ডের হয়ে যায়, মানে আমার এখানে আর কোনো ডিফিসিট থাকে না। পরে যে হচ্ছে আমি এই নিয়ে আবার ফিরে মানে মানে এম্বাসিতে ফেস করব, ফিরে আবার নতুন করে আমি হচ্ছে শিডিউল নেওয়ার চেষ্টা করি। ফিরে আবার সাহেব ভাইকে নক দিয়ে, ভাই আপনি হচ্ছে করেন, মানে আমার একটু হেল্প করেন। তো সাহেব ভাই আবার ফিরে আমাকে আবার ফিরে নতুন করে হেল্প করা শুরু করলো পুরোপুরি। মানে হচ্ছে তার কাছ থেকে হেল্প নিয়ে আমি হচ্ছে ফিরে শিডিউল মানে শিডিউলে দাঁড়ানোর চেষ্টা করি, প্লাস হচ্ছে ওনার কাছ থেকে আমার ইন্টারভিউ যেগুলোর কাছে আছে ডকুমেন্টস আছে, ওনার সাথে আমি শেয়ার করি যে ভাই এগুলোকে এই কারেকশন করবো কি দেখি। তো উনি আমার পার্সোনালি ভাবে অনেক হেল্প করছে যে আমার ইন্টারভিউগুলোকে স্মুথ করার জন্য। তা আমি টোটালি সাহেবের উপর অনেক কৃতজ্ঞ যে ভাই হচ্ছে মানে আমাকে এরকম হেল্প করার জন্য। তারপরে হচ্ছে নোমান ভাই, সেও আমাকে করছে, সাপোর্ট দিচ্ছে। আরিয়ান ভাইয়ের সাথেও একটু কম হয়েছে, কিন্তু আরিয়ান ভাইও খুবই হেল্পফুল। তো এরপরে যে আমি হচ্ছে অ্যাম্বাসেডর আমি হচ্ছে এবার নতুন করে আবার যাই যে সেখানে যেসব প্রোটোকল আছে সেগুলো মানে ফলো করে, এরপর যে আমার কাউন্টার নাম্বার 11-তে ছিল। সেখানে আমি হচ্ছে দাঁড়ানোর পরে উনি হচ্ছে আমাকে প্রথমে দেখেই বললো কি যে আপনি তো একই ইউনিভার্সিটিতে তো পরপর 3 বার দাঁড়াচ্ছেন, কেন এগুলো আপনি মানে দাঁড়াতে ইচ্ছুক কেন? তো আমি বললাম কি যে আমার প্রফেসরের সাথে আমার খুব হচ্ছে আছে, অ্যালাইন করে, আমি ওনার সাথে কাজ করতে ইচ্ছুক, যার জন্য আমি সেই করতে চাই, মানে সেখানে যেতে চাই এবং কাজ করতে ইচ্ছুক, মানে সে আমার ডিগ্রিটা ওইখানে আমি সম্পন্ন করতে ইচ্ছুক। এরপরে যে উনি হচ্ছে আমার দেখলো, যাবার পরে বলতেছে যে কোন ধরনের স্কলারশিপ পাইছি, কেন পাইছি, কিভাবে পাইছি। তারপরে এরপরে যে আমি কি রিসার্চ নিয়ে কাজ করতে ইচ্ছুক সেটা জিজ্ঞাসা করলো। এরপরে যে বললো কি যে আমার আবার ওই যে গতবার ডিফিসিট ছিল, যে ডিফিসিটের মাধ্যমে উনি আমার রিজেকশন দিছে, সেই ডিফিসিটটা আসলে উনি আমাদের পুরোপুরি ওই যে আমার ফান্ড ছিল সেই ফান্ডের ইন ডিটেলস, যে কোথায় কত টাকা খরচ হবে, আমার লিভিং এক্সপেন্স কোথা থেকে আসবে, আমার কিন্তু ফুল ফান্ড, কিন্তু তারপরেও উনি ওই লিভিং এক্সপেন্স থেকে দিব, কোন আমার হেলথ ইন্স্যুরেন্স থেকে আসবে, আমার টিউশন ফি ফুল কভার করবে কোথায়। তা এরপর যে আমি ওনাকে আমার হচ্ছে যে অ্যাসিস্ট্যান্টশিপ, এই অ্যাসিস্ট্যান্টশিপের লেটার ওনাকে আমি প্রোভাইড করি। তো ওইখানে আবার হচ্ছে আমার ছিল মানে $10,000 হচ্ছে মানে ফেলোশিপ থেকে আসতেছিল, $10,000 আপনার হচ্ছে ইসে থেকে মানে স্যারের থেকে আসছিল। আর হচ্ছে 8,000 হচ্ছে টিউশন ফি ওয়েবার ছিল। তো টিউশন ফি ওয়েবারটা ওই লেটারে উল্লেখ ছিল না, জাস্ট অ্যাসিস্ট্যান্টশিপ যে দুইটা, ওই দুইটা উল্লেখ দিয়ে $20,000 মতো উল্লেখ ছিল। আর আমার I-20-তে সেটা ফুল ফান্ড মানে $28,000 মতো ছিল। তো উনি আমাকে মানে ওনার টোটাল যে মানে অ্যামাউন্টটা ছিল, সেই অ্যামাউন্টটা 28,000 উনি মিলাতে পারতেছিল না। তা আমার বলতেছিল যে মানে বাকি অ্যামাউন্ট কোত্থেকে আসবে। তা আমি ওনারে বারবার করে বোঝাচ্ছি যে এটা হচ্ছে মানে ইসের থেকে মানে মানে ফেলোশিপের থেকে আসবে অর্ধেক, আর অর্ধেক হচ্ছে ইসেতে অ্যাসিস্ট্যান্টশিপের থেকে আসবে। উনি মানে টোটালি কিভাবে যে মানে ওনার বোঝেন মানে বুঝতে পারতেছিল না, না আমি ওনারে বুঝাইতে পারতেছিলাম না, উনি মানে উনিও বোঝে না, আমিও বুঝাইতে পারি না। এই দিয়ে ওনার সাথে অনেকক্ষণ ধরে মানে আমার সাথে ওনার তর্কি চলতেছিল। এরপরে তর্ক বলবো না, মানে হচ্ছে কথা চলতেছিল যে মানে উনি কিভাবে আমি ওনাকে কনভিন্স করতে পারি যে এটা বোঝানোর জন্য, আর উনি এটা আমার সাথে করতেছিল। এরপরে যে উনি মানে আমাদের বললো যে পরে ফাইনালি উনি বুঝতে পারে যে না ওইটা হচ্ছে
$8,000 হচ্ছে টিউশন ফি ওইবার ছিল, প্লাস হচ্ছে $20,000, মানে ওইভাবে 10,000 করে আসছিল। এরপরে যে হচ্ছে উনি আমাকে বলতেছে যে প্রফেসরের কোথা থেকে ফান্ড পাই। আমি আসলে এগুলো আমি জানি না যে প্রফেসর থেকে ফান্ড পাই, মানে ওনার ফান্ডটা কোথা থেকে আসে। তা আমি সরাসরি বলে দিয়েছি যে না, আমি এটা জানি না উনি থেকে ফান্ড পায়। এরপরে যে উনি আমাকে জিজ্ঞাসা করলো যে আমার যে ফান্ড আসছে সেটা হচ্ছে ক্যাশের মাধ্যমে আসবে নাকি হচ্ছে ব্যাংকিং ওয়েতে আসবে। তা আমি এটা আসলে নিজেও জানতাম না যে আসলে ক্যাশে আসবে না ব্যাংকিং পদ্ধতিতে আসবে। তো আমি বলে দিছি যে আমি আসলে জানি না। তো পরে আবার সাহেব ভাইকে বললাম, সাহেব ভাই আবার বললো কি যে আপনি যদি ওখানে ক্যাশের কথা উল্লেখ করতেন তাহলে হয়তো বা আপনার ভিসা রিজেকশন দিয়ে দিবে, কারণ ক্যাশে হচ্ছে ইলিগাল ভাবে ফান্ড যেটা আসে সেটা হচ্ছে ক্যাশের মাধ্যমে আসে। তা ওরা যে এটা আবার ফাইন্ড আউট করতে পারে যে ক্যাশে যদি বলে দিই তাহলে এবারে মানে এই ছেলের মধ্যে কোনো ঝামেলা আছে। তো আমি আসলে যেটা জানি না সেভাবে আমি সত্য, এখানে পুরোপুরি একদম সত্য কথা, যেটা আমি জানি, যেটা আমি বলার দরকার সেভাবে সেটাই বলছি। এর বাইরে আমি কোনো কিছু বলি নাই। তো এরপরে যে মানে উনি হচ্ছে বলল যে আমার প্রফেসরের সম্পর্কে, যে উনি কি নিয়ে কাজ করে। তারপর হচ্ছে আমার আরেকটা ব্যাপার হচ্ছে আমার এদিকে ফুল ফান্ড, কিন্তু তারপরে উনি হচ্ছে আমার বাবা মা কিংবা হচ্ছে তারা কি করে না করে এইগুলোকেও জিজ্ঞাসা করছে যে তারা কি করে না করে, তাদের কেমন অ্যানুয়াল ইনকাম, এমন কিছু। তো এটা আমি আসলে জানি না যে ওনারা ফুল ফান্ড দেখেও কেন আমাকে এগুলো অ্যাক্স করছে। কিন্তু তারপরে আমি হচ্ছে নিজে থেকে অ্যান্সার গুলো গুছাই গেছিলাম যে যাতে আমার জন্য না আটকাতে পারে। তারপরেও এগুলো কিছু থাকে যে আমাদের হচ্ছে মানে যেটা আমাকে মানে চাইতে মানে কখনো মানে কোশ্চেন করার আসবে না, কোশ্চেন হইতে পারে না, তেমন কোশ্চেন হয়তো চলে আসতে পারে না, পড়তে পারে। তা পুরোপুরি মানে লাখ ফেভার করলেও হইতে পারে, আর লাখ ফেভার না করলেও করতে পারে। মানে কোনো কিছু একটা কোশ্চেন হুট করে আপনার মানে তাকে মাথায় আসছে, বললো, ওটাই রাইট, মানে ওরা করতে পারে। ব্যাপারটা এমন যে আমার ইচ্ছা হয়েছে আমি করছি, তুমি একটা অ্যান্সার দাও। তো এই জায়গায় ব্যাপারটা হচ্ছে যে আপনি যেটা বলবেন সেটা সম্পূর্ণ যেন ট্রুলি ভাবে অ্যান্সার করেন, যে যেটা আপনি জানেন সেটা, যেটা জানেন না হ্যাঁ আমি জানি না এটা কোথা থেকে আসছে কি দেখি। সো এইভাবে পরে যে আমি হচ্ছে উনি অনেকক্ষণ ধরে টাইপিং করলো। এর আগেও যখন হচ্ছে আমি ইন্টারভিউ দিচ্ছি তখন হচ্ছে ওনারা ওরকম অনেকক্ষণ ধরে টাইপিং করতো। যে টাইপিং গুলো আসলে আমার নিজের মধ্যে ভয় কাজ করছে যে মানে টাইপিং করতেছে অনেকক্ষণ ধরে, তখন মনে হয় আমার মনে হয় ভিসা পাবো না, এমন কোনো কিছু ছিল। তাই এরপরে যাই হচ্ছে উনি করছে, মানে হচ্ছে ভিসা মানে আমাকে জিজ্ঞাসা করতেছে যে আমি সিঙ্গেল কিনা, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া আমার হচ্ছে ওপেন আছে কিনা। তো আমি হচ্ছে সোশ্যাল মিডিয়া তো আমার হচ্ছে ডিএস আমি করা ছিল, মেনশন করা ছিল। এরপর উনি আমার পেপারস আছে কিনা জিজ্ঞাসা করছে, আমি অবশ্যই পেপারস কোনো কিছু নিয়ে যাইনি। তবে যদি কারোর বিষয়ে থাকে, ইন্টারভিউ থাকে সামনে, তার জন্য একটা সোশ্যাল মিডিয়া নিয়ে যায়, আমি তাদের সাজেশন দিব যে কোনো একটা লিঙ্ক কপি করে তাদের সোশ্যাল মিডিয়া সম্পর্কে কোনো কিছু ডিটেলসে একটা কিছু মানে একটা পেপার তাদের হাতে করে নিয়ে যায়। যদি বিষয় হয় তাহলে এবার ওটা দিলে পরে অনেক সময় মানে কোনো ধরনের যে অনেক সময় হয় না আমাদের এপিতে চলে যায়, এই এপি গুলো যাতে না যায় সেক্ষেত্রে ওই সোশ্যাল মিডিয়া গুলো মানে সাপ্লাই দিলে তাদের জন্য একটু সুবিধা হয় এই আর কি। তো এইভাবে হচ্ছে আমি ইন্টারভিউ গুলো ফেস করছি। তো আমার লাস্টে যে ইন্টারভিউ গুলো অন্তত 20 মিনিটের মতো আমার সাথে ইন্টারভিউটা হয়েছিল, যেটা খুবই মানে রাশ টাইপ মতো হয়ে গেছিল, যে আমি মনে হয় ভয়ে মনে হয়ে গেছি যে কি দেখি হবে, এত সময় ধরে উনি বলতেছে আর আমাকে এত পেছানো পেছাচ্ছে কেন। তারপর যাই হোক আলহামদুলিল্লাহ হয়েছে। আমার আগেও মানে যাকে ইন্টারভিউ দিছে ওনাকে দেখলাম যে খুবই কনফিডেন্ট ভাবে অ্যান্সার দিছে, কিন্তু তারপরেও মানে ওরা মানে দিইনি, ভিসা দিই নাই। তবে একটা ব্যাপার কি যে এখন যারা ইন্টারভিউ নিচ্ছে মানে যারা হচ্ছে মানে ভিসা অফিসার আছে, তারা খুবই মানে আগের মতো না, তারা কিছু শুনে, মানে আমি যতটুকু মনে করছি যে তারা কিছু শুনতেছে, শুনে মানে তাদের মতো করে দেওয়ার চেষ্টা করতেছে যে হ্যাঁ এই ছেলেকে দেওয়া যায় কিনা দেখি, একটু কোশ্চেন করে দেখি। যদি কেউ হচ্ছে ভালোভাবে অ্যান্সার করতে পারে যে না মানে তারা যা বলতেছে টু দ্য পয়েন্টে তারা অ্যান্সার করতে পারতেছে, তাহলে তাদের বিষয় হয়। আমার যত মনে হয়েছে যদি আপনি মানে ঘোরাবেন পেছান মতো করে অ্যান্সার করেন, যে এদের মধ্যে কনফিউশন সৃষ্টি করেন কি দেখি, তখন হচ্ছে ওরা
আসলে ব্যাপারটা ই নিয়ে না। মানে এরা আমার কাছে মনে হচ্ছে যে নতুন কিছু কনসুলার অফিসার ঢুকছে, ওনারা হচ্ছে সবাইকে মানে একটু দেখে নিতে চাচ্ছে যে না হ্যাঁ এর মধ্যে কিছু পটেনশিয়াল আছে কিনা আমরা একটু দেখি, যদি থাকে তাহলে সে বেশি বিশ্বাস হচ্ছে। সেক্ষেত্রে আপনার ফুল ফান্ড থাকুক আর না থাকুক, মানে যদি থাকে যে সেলফ ফান্ডে কিছু অপশনও আছে, সেই ক্ষেত্রেও যদি আপনি কনফিডেন্ট ভাবে কিছু বলতে পারেন তাহলে সেক্ষেত্রেও তারা ভিসা দিচ্ছে। আমি যতটুকু দেখছি যে অনেকেরই ভিসা হয়েছে, যারা মানে কনফিডেন্ট ভাবে বলছে, প্লাস টুলি ভাবে বলছে, যে তাদের মনে হয়েছে যে না, আমার কাছে মনে হলো তাদের ভিসা মানে তাদের ইন্টারভিউ শুনে আমার নিজেরও মনে হয়েছে যে না এই ছেলেটা ভিসা পাইতে পারে। কারণ তাদের মধ্যে একটা ছিল যে ভাব ছিল যে না একে দেওয়ার মতো। সো আমি বলবো যে যারা মানে যাচ্ছে তাদেরকে মানে প্রিপারেশন নিয়ে যাইতে, যে না, আমি হচ্ছে যেটাই বলুক না কেন আমি ভিসা পাবো। তাতে আগে আগে পরে কে পাইলো না পাইলো, এই যে আমি হচ্ছে দুইবার রিফিউজ হয়েছি, তারপর মানে তৃতীয় থার্ড থার্ড অ্যাটেম্পে আমি পাইছি। তা আমার জন্য মনে হতো যে না আমি হচ্ছে পাবো না। যদি এই চিন্তা করতাম যে আমার তো একবার রিজেকশন দিয়ে দিছে, সেকেন্ড টাইম রিজেকশন দিছে, আমি হয়তো বাদ যাইতে পারবো না, এই চিন্তা যদি থাকতো তাহলে এবার আমি আর দাঁড়াইতাম না। তা আমি মনে হয়েছে যে না আমি পাবো। আমার একটা চিন্তা ভাবনা ছিল যে হ্যাঁ আমি যদি দাঁড়াইতে পারি, আমি সঠিকভাবে বলতে পারি, তাহলে পরে হয়তো বা আমি পেয়ে যাবো। আহ, এইখানে আর সবথেকে বড় কথা হচ্ছে আল্লাহ যদি তার ভাগ্যে থাকবে, যেটুকু লিখবে সে সেভাবে পাবে, এটাই হচ্ছে কথা। এই জায়গাটা সব থেকে আরেকটু ব্যাপার যদি থাকবে সেটা হচ্ছে আমাদের এই যে সাইদ ভাই, আরিয়ান ভাই, নোমান ভাই, ইনাদের আসলে ধন্যবাদ দিয়েও আমি ছোট করবো না। ইনারা আচ্ছা আমার জন্য অনেক করছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা মানে তাদের সাপোর্ট আসলে আমার জন্য অনেক কিছু করছে। আহ এটাই আর একটা ছোট্ট সাজেশন থাকবে, সাজেশন হচ্ছে যারা সামনে করবে মানে ইন্টারভিউ দিতে যাবে, তাদের হচ্ছে আমি একটু বলবো যে আহ, আপনারা হচ্ছে সবসময় কনফিডেন্ট থাকবেন যে না আমি হচ্ছে ভিসা পাবো। সামনে পিছনে অনেক রিজেকশন হবে, অনেক রিজেকশন হবে চোখের সামনে। আপনি যখন রুম দিয়ে ঢুকবেন, মানে রাস্তাতে গেট দিয়ে ঢুকবেন, তখন থেকেই হচ্ছে আপনার হচ্ছে থাকবে যে এই রিজেকশনের পেপার দেখতে থাকবেন, ছোট ছোট পেপার 2-1B 4B সে হাতে নিতে নিতে যাচ্ছে। আবার অনেক সময় মানে ভিতরে যাই দেখবেন তারাও নিচ্ছে। তারপর একদম ইন্টারভিউ চেয়ারের সামনে যে বসে থাকে যখন, সেখানেও দেখবেন কি যে আহ, হাতে 2-1-4B নিয়ে যাচ্ছে। তো সো আপনার হচ্ছে ওইখানে চিন্তা ভাবনা মানে হচ্ছে আহ ফাহিম ভাই মনে হয় হাত তুলতেছে। আহ আমরা কোয়েশ্চেন গুলা পরে নিব ভাই, হ্যাঁ, প্রশ্নগুলো আমরা পরে নিব। তো ওইখানে হচ্ছে সমস্যা আপনার আহ, মানে চিন্তা করার দরকার নেই যে আমি হচ্ছে পাবো না, মানে হয়তো বা অনেক রিজেকশন দিচ্ছে, আমিও মনে হয় পারবো না। আপনি ঘাবড়ে গেলেন তো আপনি আর পেলেন না। আপনার কনফিডেন্স থাকতে হবে যে না এখানে যদি একজন মানুষ পেয়ে থাকে সেটা আমি পাবো, অন্য কেউ কে পাইলো না পাইলো এটা কোনো ইস্যু না। আর হচ্ছে যদি কেউ প্রিভিয়াসলি যদি রিফিউজ হয়ে থাকে, তাদের মধ্যেও যেন এই ভাবটা না থাকে যে আমি রিজেকশন হয়ে গেছি তার মানে আমি আর পাবো না, এমন কোনো কিছু না। পাইতে মানে গেলে আমি কনফিডেন্ট, হ্যাঁ আমি পাবোই, এই জিনিসটা আমাদের মধ্যে থাকতে হবে। আর অ্যান্সার গুলো খুব মানে টু দা পয়েন্ট বলতে হবে। যে হচ্ছে এমন না আপনি বলছেন যে তোমার নাম মানে নাম কি, শুধুমাত্র বললেন যে মারুফ, এইটা বললে হবে না। মানে বলতে হবে কিছুর সাথে মানে অ্যালোংয়েশন থাকবে, যে আমি আপনি কিছু বললেন, মানে সে বললো যে নাম কি, হ্যাঁ আমার নাম অমুক, আমি হচ্ছে ওই জায়গা থেকে আসছি, কি দেখি এমন। আবার খুব বড় করে ফেলবেন তাও না, ঠিক আছে, টু দা পয়েন্ট, যেটুকু না বললেই না, প্লাস হচ্ছে যেটুকু হচ্ছে আপনার সাথে ওর সাথে অ্যাটাচ করা যায় এমন কিছু। আরেকটা ব্যাপার যে সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন, যে আল্লাহকে মানে দোয়া করতে থাকবেন, নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন যে হ্যাঁ আল্লাহ যেন আপনাকে দেয়, কারণ উনি ছাড়া আসলে কারো কোনো কিছু দেওয়ার হাত নেই, তিনি সবকিছু দেওয়ার মালিক। উম, সে আপনি ইন্টারভিউ বোর্ডে ওইখানেও থাকবেন, সেই সময় তাকে স্মরণ করবেন। এটা হচ্ছে এর বাইরে অন্য কোনো কিছু নাই, ঠিক আছে। তো এই হচ্ছে আমার বড় জার্নি, এই জায়গাটা নেই। আর ভাইয়ের মেন্টালির কথা কি বলবো, তারা অমায়িক মানুষ। তাদের মানে মেন্টালি সাপোর্ট প্লাস হচ্ছে মানে সবসময় বলা যে আহ, কি বলবো যে সাইদ ভাই তো আমার সবসময় বলতে ভাই আপনি টেনশন করেন না, আপনার এবারটা হবেই, আপনি করেন। এরকম আসলে এরকম সাপোর্ট আসলে সবসময় পাওয়াটাও খুব ভাগ্যের ব্যাপার। তো এ হচ্ছে ব্যাপার। নোমান ভাই। ঠিক আছে, ঠিক আছে। তো আপনারা সবাই হচ্ছে শুনলেন হচ্ছে রিসেন্টলি অ্যাপ্রুভড হওয়া মারুফ ভাইয়ের, আর এটা ছিল মারুফ ভাইয়ের আই থিঙ্ক থার্ড অ্যাটেম্প্ট। তো এটাই হুম আমরা এক্সপেকটেশনে বুঝতে পারি
যে হচ্ছে ভিসা হবে। আসলে সত্যি কথা বলতে ফান্ড থাকুক না থাকুক, একটা রিজিক বলে একটা ব্যাপার থাকে। হ্যাঁ আপনি হ্যাঁ যখন সবাই যখন সর্বোচ্চ প্রিপারেশন নেবেন, সর্বোচ্চ প্রিপেয়ার থাকবেন, তারপরেও দেখা যায় যে অনেক সময় ভিসা হয় না। যেমন হচ্ছে উনি যখন অন সেশন আমাদের এখানে এডমিট হয়, তখন কিন্তু ওই সময়টা কিন্তু ওনার ভিসাটা হয় নাই, আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে বলতেছি। পরবর্তীতে কিন্তু উনি ওইসব ডাটা ফলো করে পুনরায় আরো সবকিছু রেডি করে আরো ভালোভাবে প্রিপারেশন নিয়ে উনি কিন্তু হাল ছেড়ে দেয় নাই। একটা সময় কিন্তু উনি ভিসাটা নিয়ে আসে, এবং ওনার যে প্রোফাইল ছিল, ওনার যে ফান্ড ছিল, আমরা কনফিডেন্ট ছিলাম ওনার ফান্ডটা ডেফিনেটলি অবশ্যই হবে, যেটা হচ্ছে অ্যাডমিন সাহেব বারবারই হচ্ছে ওনাকে বলার চেষ্টা করছেন বা মোটিভেট করার চেষ্টা করছেন। তো যাই হোক, সবাই হচ্ছে নিজেদের মতো করে চেষ্টা করবেন। ভিসা রিফিউজড হওয়াটা ইউএস এম্বাসিতে এটা একদম কমন ফ্যাক্ট। দৈনিক যদি আমি 500 ভাই জন নোমান ইন্টারভিউ ভাই দেয়। এখানে হুম ভাই। এখানে কিন্তু আপনার হচ্ছে মানে আপনার ওয়ান টু ওয়ান সেশনে যেগুলো কোশ্চেন গুলো আমাকে ম্যানেজ করছি মানে হচ্ছে আপনি দাঁড় করাইছিলাম, আমি কিন্তু ওই অ্যান্সার গুলোই কিন্তু এই যে এইবারও কিন্তু ইউজ করছি বুঝছেন। মানে এই হ্যাঁ হ্যাঁ বাইরে কিন্তু আমি যাই নাই বুঝছেন, কিন্তু তারপর হ্যাঁ আগের হ্যাঁ। বারও কিন্তু একই অ্যান্সারের উপরে গেছি, তারাও কিন্তু সেই সময় রিজেকশন খাইছে, কিন্তু এইবার কিন্তু আবার তারা দিচ্ছে। তো এটা হুম হুম অনেক সময় হয় কি যে বেশ অফিসারের মুডের উপরও নির্ভর করে যে হুম হুম তারা হুম। কখন কানে দিচ্ছে না ওই যে দিচ্ছে। একটা কথা থাকে রিজিকের ব্যাপার, যে হ্যাঁ আল্লাহর হ্যাঁ আদেশ ছাড়া আসলে কিছুই হয় না। আপনি যত ভালো প্রিপারেশন নেন না কেন, বাট সবারই উচিত যে সর্বোচ্চ প্রিপারেশন নিয়ে তারপর হচ্ছে চেষ্টা করতে থাকেন। ইনশাল্লাহ সবার ভিসা এক সময় অ্যাপ্রুভড হবে। হ্যাঁ আর সবাই। প্রিভিয়াসলি রিফিউজড, হ্যাঁ, আর যে প্রিভিয়াসলি রিফিউজড মানে এই যে না, ডাটা শিটে তো আমি রিফিউজড হয়ে গেছি, এখন তো আমার ভিসা হবে না, তো এই ধরনের থিঙ্কিং থেকে চলে আসতে হবে। অনেকে আমাদের ইনবক্সে নক করে যে ভাই আমি তো একবার রিফিউজড, দুইবার রিফিউজড, এবার কি ভিসা হবে? তো আমরা আসলে তাদেরকে কি বলি, আমরা বলি যে ভাই আপনি চেষ্টা করতে থাকেন, যদি সম্ভব হয় এর থেকে বেটার কিছু ম্যানেজ করার ট্রাই করেন, আর যদি না হয় সেক্ষেত্রে যা আছে তাই নিয়ে চেষ্টা করতে থাকেন। তো এটা হচ্ছে বিষয়। তো মারুফ ভাই, আপনি কি টিকিট কেটে ফেলছেন? ফ্লাই করতেছেন কবে? ভাই আমি হচ্ছে